শুনুন আজকের গল্প ক্যাপ্টেন মুরের ডায়েরি। গল্প লেখা ও পাঠে আমি চিরঞ্জিত, এডিটিং কুশল। যারা আমাদের এখনও সাবস্ক্রাইব করেননি কিন্তু শুনছেন, তারা যদি আমাদের সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেন, তাহলে আমাদের প্রত্যেকটি গল্পের নোটিফিকেশান সময় মতো আপনাদের কাছে পৌঁছে যায়। শুনুন আজকের গল্প ক্যাপ্টেন মুরের ডায়েরি। ইঞ্জিন ঘর থেকে যখন জাহাজের ডেকে উঠে এলাম, তখন বিকেল গড়িয়ে সন্ধে নামতে চলেছে। সামনে দিগন্ত বিস্তৃত সুনীল জলরাশি, শান্ত স্নিগ্ধ। তাতে ডুবন্ত সূর্যের সোনালী তরঙ্গ খেলা করে বেড়াচ্ছে। আজ প্রায় 15 দিন হয়ে গেল সান ফ্রান্সিসকো ছেড়েছি। মধ্য ফেব্রুয়ারিতে আবহাওয়া বেশ ভালোই, মৃদুবন্ধ ঠান্ডা হাওয়া দিচ্ছে। ছোট ছোট সফেল ঢেউ জাহাজের গায়ে এসে ভেঙে মিলিয়ে যাচ্ছে। এবার আমাদের গন্তব্য প্রশান্ত মহাসাগর পেরিয়ে অস্ট্রেলিয়ার সিডনি বন্দর। আমি রেলিংয়ের দিকে একটু সরে এলাম। ডুবন্ত সূর্যের দিকে তাকিয়ে কত কথাই মনে পড়তে লাগলো। দিনের এই সময়টা আমার সবচেয়ে প্রিয়, তাই প্রতিদিনই নিয়ম করে এই সময় আমি ডেকে এসে দাঁড়াই। পিছন থেকে ক্যাপ্টেন টমাসের গলা শুনে ফিরে দেখি উনি গম্ভীর মুখে আমার দিকে এগিয়ে আসছেন। ওনার হাতে একটি কফি ভর্তি মাগ। আমাকে দেখে বললেন, হাই রবার্ট। আমি হাসি মুখে বললাম, হাই ক্যাপ্টেন, কি হয়েছে? আপনি তো গম্ভীর কেন? ক্যাপ্টেন জবাব দেন, রেডিও বার্তা এসছে, সামনে বড় একটা সামুদ্রিক ঝড় আসছে। কথাটা বলেই ক্যাপ্টেন যেমন হঠাৎ এসেছিলেন, তেমনি হঠাৎই চলে যান। আমি আবার ফিরে তাকাই শান্ত সমুদ্রের দিকে। কি অপার রহস্য লুকিয়ে আছে এই সৃষ্টির বুকে। এখন যারা তো শান্ত রূপ দেখছি, কাল হয়তো সে শত সহস্র রাক্ষসীর রূপ ধরে করাল গ্রাসে আমাদের গিলতে এগিয়ে আসবে। মনটা খারাপ হয়ে যায়। প্রভু যিশুর উদ্দেশ্যে প্রার্থনা সেরে ডেক থেকে নেবে আমার কেবিনে চলে যাই। কেবিনে এসে শুয়ে পড়েছিলাম। সারা দিনের পরিশ্রমে চোখটা কখন বুঝে এসেছিল নিজেও টের পাইনি। জাহাজের পাগলা ঘুমটি শব্দে ঘুম ভাঙে। পাগলা ঘুমটির একটাই অর্থ, ক্যাপ্টেন সবাইকে জাহাজের ডেকে হাজির হতে নির্দেশ দিচ্ছেন। চোখ কচলাতে কচলাতে ডেকে উঠে আসি। দেখি সবাই ষাঁড় বেঁধে ডেকে দাঁড়িয়ে আছে। ক্যাপ্টেন বলছেন, ভাই সব, রেডিও বার্তা এসছে, সামনে বড় সামুদ্রিক ঝড় আসতে চলেছে। ঝড়ের পরিধি প্রায় 80 কিলোমিটার, তাই জাহাজকে অন্যদিকে সরিয়ে নিয়ে যাবার কোনো উপায় নেই। আমাদের এই ঝড়ের সঙ্গেই লড়াই করতে হবে। তাই আশা করব কেউ ভীত না হয়ে নিজের নিজের দায়িত্ব পালন করবার জন্য প্রস্তুত থাকবেন। সকলে চেঁচিয়ে জবাব দিলাম, ইয়েস ক্যাপ্টেন। রাতে সবাইকে সজাগ থাকতে বলে ক্যাপ্টেন নিজের হুইল ঘরে ফিরে যান। রাত বাড়ার সঙ্গে সঙ্গে জাহাজের দুলনি হঠাৎ বেড়ে গেল। কেবিনের জানলা দিয়ে দেখলাম দূরে অন্ধকার আকাশে যেন একটা চলমান আগুনের গোলা দেখা যাচ্ছে। আর সেটা যেন ধীরে ধীরে
আমাদের গ্রাস করবার জন্য এগিয়ে আসছে। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না, বিধ্বংসী ঝড়ের ধাক্কা এসে লাগলো জাহাজের গায়ে। আমি কোনো মতে টলতে টলতে ছুটলাম ইঞ্জিন ঘরের দিকে। এখনই জাহাজের বেগ কমাতে হবে, নয়তো এই দৈত্যাকৃতি ঢেউয়ের ধাক্কায় জাহাজ ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। আমি যখন ইঞ্জিন ঘরে পৌঁছাই তখন দেখি সেখানে আগে থেকেই ম্যাথু আর জর্জ উপস্থিত রয়েছে। আমি চিৎকার করে বলতে যাই, ইঞ্জিনের বেগ কমাতে হবে, নতুবা পর্বত প্রমাণ ঢেউয়ের ধাক্কায় জাহাজ ভেঙে চুরমার হয়ে যাবে। কিন্তু ওদের ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে কথাগুলো আর বলা হয়ে ওঠে না। ওদের চোখের দৃষ্টি অনুসরণ করে দেখি জাহাজের একটা অংশ ভেঙে ইঞ্জিন ঘরে জল ঢুকতে শুরু করেছে। আমি এক মুহূর্ত দেরি না করে হুইল রুমের দিকে ছুট লাগাই, ম্যাথু আর জর্জকেও সঙ্গে নিই। ক্যাপ্টেন আমার মুখে কথাটা শুনে একটুও দেরি না করে পাগলা ঘন্টি বাজিয়ে দেয়। ঝড়ের শব্দ ছাপিয়ে ঘন্টির শব্দ যেন আর্তনাদের মতো শোনায়। ঘন্টির শব্দের সঙ্গে সঙ্গে জাহাজের সব সেলর ডেকে গিয়ে জমা হয়। আমাদেরটা পণ্যবাহী জাহাজ, তাই সেলর সহ জাহাজের মোট লোক সংখ্যা জনা 20 বেশি নয়। ক্যাপ্টেন সবার উদ্দেশ্যে বলেন, ভাই সব, জাহাজ ফুটো হয়ে গিয়ে নিচের ইঞ্জিন ঘরে জল ঢুকতে শুরু করেছে। এই জাহাজ ডোবা এখন শুধু সময়ের অপেক্ষা। তোমরা সবাই লাইফ বোট নিয়ে জাহাজ থেকে নেমে যাও, আর এটাকে আমার আদেশ বলেই মনে করো। ম্যাথু বলে, ক্যাপ্টেন আপনি চলুন আমাদের সঙ্গে। ক্যাপ্টেন বলেন, এই জাহাজটা আমার সন্তানের মতো, দীর্ঘ 20 বছর এর সঙ্গে আমার নারীর টান। কি করে এই অবস্থায় আমি আমার সন্তানকে ছেড়ে যাই? না না, তা হয় না। তোমরা যাও, আমি রয়ে গেলাম। যদি বেঁচে থাকি অবশ্যই দেখা হবে। বিদায় ভাই সকল, বিদায়। শেষ কথাটা বলার সময় ক্যাপ্টেনের গলাটা যেন একটু কেঁপে যায়। আমি, ম্যাথু, জর্জ আর হ্যারি একটা লাইফ বোর্ডে উঠে পড়ি। ঢেউয়ের ধাক্কায় ভয়ঙ্কর টলে উঠে এক লহমায় বোট জাহাজ থেকে ছিটকে যায়। আর সেই ধাক্কা সামলাতে না পেরে ম্যাথু আর হ্যারি ছিটকে অশান্ত সমুদ্রে পড়ে কোথায় হারিয়ে যায়। লহমায় তাদের আর দেখতে পাওয়া যায়। এদিকে ঝড়ের সঙ্গে পাল্লা দিয়ে সমুদ্র যেন ক্ষণে ক্ষণে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতর হয়ে উঠতে থাকে। একসময় মনে হয় আমাদের সলিল সমাধি ঘটবে। শক্ত হাতে হাল ধরে বসে থাকি। মনে পড়ে যায় গ্রামের কথা, মা, বাবা, বোনের। ছোট থেকেই দুঃসাহসীর নেশা আমাকে ঘর ছাড়া করেছিল। আর 5টা সাধারণ মানুষের মতো জীবনটাকে বেছে নিইনি আমি। চাইলে হয়তো সেটা অনেক সহজ হতো, কিন্তু তাতে নিজের চোখেই নিজে ছোট হয়ে যেতাম। মনে হতো আমি ভীরু কাপুরুষ। মৃত্যু যতই শিওরে এসে দাঁড়াক, আমার মনে হয় আজকের দিনটার জন্যই যেন আমি বাঁচতে চেয়েছিলাম। আমার ভাবনায় ছেদ পড়ে জর্জের চিৎকারে। জর্জ চিৎকার করে, রবার্ট, ঢেউ সামলাও। একটা বিরাট ঢেউয়ের ঝাপটায় বোটটা ভেঙে চুরমার হয়ে যায়। আমি কোনো মতে একটা কাঠের পাটাতন শক্ত করে বুকে আঁকড়ে ধরি। তারপর আর কিচ্ছু মনে নেই। জ্ঞান হতে দেখি সমুদ্র শান্ত হয়ে গেছে। জানি না কতক্ষণ, কতদিন ভেসে আছি আমি। প্রথমে সব মনে পড়তেই বেশ কিছুটা সময় কেটে যায়। যখন সব মনে পড়ে, বেঁচে থাকার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে কাঠের পাটাতনের ওপর শরীরটাকে আর একটু টেনে তুলি।
চারপাশে তাকিয়ে দূরে যেন একটা দ্বীপের রেখা চোখে পড়ে। হাত দুটোকে দাঁড়ের মতো ব্যবহার করে সেদিকে এগিয়ে চলি বাঁচার প্রবল ইচ্ছেতে ভর করে। বেশ কিছুক্ষণ চলার পর দ্বীপের বেলাভূমিতে এসে পড়ি। তখন আমার অবস্থা প্রায় মৃতপ্রায়। আকাশের দিকে তাকিয়ে চিত হয়ে অনেকক্ষণ শুয়ে থাকি। সূর্যের অবস্থান দেখে বুঝি দুপুর গড়িয়ে বিকেল হতে চলেছে। এতক্ষণে আমি প্রবল খিদে আর তৃষ্ণা অনুভব করি, কিন্তু তার জন্য তো আমাকে জনবসতি খুঁজে বার করতে হবে। এদিকে আর একটু পরেই তো সন্ধে নামবে। দীর্ঘ সময় জলে থেকে হাত পাগুলো অবশ হয়ে আছে। ওঠার শক্তিটুকু এখন আর আমার মধ্যে অবশিষ্ট নেই। এমন সময় একটু দূরেই একটা পরিত্যক্ত জাহাজ দেখতে পাই। সামনেই ছিল, তাও যে এতক্ষণ কেন চোখে পড়েনি কে জানে। প্রায় বুকে ভর করে জাহাজের দিকে এগিয়ে চলি। কাছে এসে খুব কষ্ট করে একটা দড়ির সিঁড়ি বেয়ে জাহাজের ওপর উঠে আসি। এটাকে জাহাজ না বলে একটু বড় আকারের স্টিমার বলাই ভালো। অনেক বছর ধরে এটা মনে হয় পরিত্যক্ত হয়ে এখানেই পড়ে আছে। মাঝে মাঝে পাটাতন ভেঙে গেছে, জায়গায় জায়গায় শ্যাওলা স্তূপ জমা হয়েছে। ডেকের ওপরেই একটা ভাঙা পাত্রে জমা বৃষ্টির জল দেখে তাই পান করে তৃষ্ণা মেটাই। তারপর অনেকক্ষণ শুয়ে থাকি। গায়ে একটু জোর এলে উঠে গিয়ে দড়ির মইটা টেনে ওপরে তুলে নিই। তারপর অন্ধকার ভালো করে ঘনিয়ে আসার আগেই স্টিমারের একটা পরিত্যক্ত কেবিনে রাতের জন্য আশ্রয় নিই। পরদিন সকাল হতে তন্ন তন্ন করে স্টিমারের মধ্যে খাবারের সন্ধান করি। পেয়েও যাই কিছুটা শুকনো খাবার। খিদে মেটানোর জন্য সেগুলোই চিবিয়ে চিবিয়ে খাই। তারপর দ্বীপের মধ্যে চলি জনমানুষের সন্ধানে। সারাদিন ঘুরে একটাও মানুষের সন্ধান পাই না। সন্দেহ হয়, তবে কি দ্বীপটা মনুষ্যশূন্য? তবে দ্বীপের মধ্যে পাহাড় থেকে নেমে আসা একটা ঝর্ণার সন্ধান পাই। আমি যেদিকটায় আছি, অর্থাৎ দ্বীপের দক্ষিণ দিকটা সমতল হলেও উত্তরে একটা খাড়া পাহাড় বেশ কয়েক হাজার ফুট উঠে গেছে। আর সেই পাহাড়ের পাদদেশে সবুজ বনানী নিয়ে একখণ্ড দ্বীপ মহাসাগরের বুকে ভেসে রয়েছে। সারাটা দিন জঙ্গলটাকে চষে ফেলে বিকেলের আগেই স্টিমারে ফিরে আসি। রাতে শুয়ে শুয়ে মনে হয়, আচ্ছা এই স্টিমারটা এখানে এলো কোথা থেকে? কেনই বা এলো? কে এর ক্যাপ্টেন? যারা এলো তারা সব কোথায় হারিয়ে গেল? ভাবতে ভাবতে কখন যেন ঘুমিয়ে পড়ি। সকালে উঠে কিছুটা শুকনো খাবার আর ঝর্ণা থেকে নিয়ে আসা জল পান করে স্টিমারের একদম উপরে হুইল ঘরে যাই। এটা যে কোনোদিনও হুইল ঘর ছিল মরচে ধরা যন্ত্রাংশগুলো না দেখলে বোঝাই যেত না। কিন্তু আশ্চর্যই যে সেই মরচে ধরা যন্ত্রপাতিগুলোর ওপর সযত্নে রক্ষিত রয়েছে একটা ডায়েরি, যাতে জলজল করছে একটা নাম, ক্যাপ্টেন মুর। ডায়েরিটাকে হুইলঘর থেকে তুলে আমার কেবিনে নিয়ে আসি। সূর্যের দিকে তাকিয়ে বুঝি মধ্যাহ্ন হতে বেশি দেরি নেই। এখন আমার সর্বপ্রথম কাজই হলো দ্বীপ থেকে কিছু খাবারের সন্ধান করা। কারণ ওই
অখাদ্য শুকনো খাবার আমার মুখে আর রুচছিল না। তাই চলি দ্বীপে খাবারের সন্ধান করতে। সারাদিন ঘুরে কিছু নারকোল আর কিছু গাছের কন্দ পাই, সেগুলো নিয়ে বিকেলের মধ্যেই স্টিমারে ফিরে আসি। তারপর সেগুলো খেয়ে জলপান করে খানিকটা শুয়ে শরীরটাকে একটু সতেজ করে নিয়ে ডায়েরিটা খুলে ডেকে বসি ডায়েরিটাকে পড়বার জন্য। আর যতই ডায়েরিটা পড়তে থাকি, আমার সামনে একটু একটু করে একটা অজানা জগতের পর্দা যেন সরে যেতে থাকে। ক্যাপ্টেন লিখেছেন 17 মার্চ 1811। আজ সকালটা বেশ সুন্দর। আমি ও আমার 10 জন সঙ্গী জাহাজ নিয়ে ভেসে পড়েছি প্রশান্ত মহাসাগরের বুকে। উদ্দেশ্য তিমি শিকার। কিন্তু ভাসতে ভাসতে এসে পৌঁছাই এক অজানা দ্বীপে। চারিদিকে সবুজ দিয়ে ঘেরা ছোট একটা দ্বীপ, যার উত্তর দিক বরাবর খাড়া একটা পাহাড় উঠে গেছে। আমাদের মধ্যে ম্যাক বলে দ্বীপের কাছে জাহাজ নোঙর করতে। ওর ইচ্ছে দ্বীপটাকে একটু ঘুরে দেখা। যদি কোনো শিকার খুঁজে পায় তাহলে তা মেরে তার চামড়া বিক্রি করে প্রচুর ডলার রোজগার করবে। সেই মতো দ্বীপ থেকে মাইল 2 দূরে সমুদ্রের মধ্যে আমরা জাহাজটাকে নোঙর করি। রাতে ডেকে বসে আমরা সবাই পাহাড়ে একটা অদ্ভুত আলো দেখতে পাই। 18 মার্চ 1811। ক্যাপ্টেন লিখেছেন, এতটুকু সময়ের মধ্যে এত কিছু ঘটে যাবে স্বপ্নেও ভাবতে পারিনি। আমি জাহাজেই থেকে গিয়েছিলাম। আমার সঙ্গীরা শিকারের উদ্দেশ্যে ভেলা নিয়ে দ্বীপে গিয়ে পৌঁছায়। কিন্তু দ্বীপে নামার সঙ্গে সঙ্গে জনা 300-র মতো আদিম মানুষ ওদের ঘিরে ফেলে। তাদের হাতে তীর ধনুক জাতীয় কিছু অস্ত্র। বাধা পেয়ে আমার সঙ্গীরা বন্দুক চালিয়ে প্রায় সব কটা মানুষকে হত্যা করে। যারা বেঁচে ছিল তারা প্রাণ ভয়ে জঙ্গলে পালিয়ে যায়। আমার 4 জন সঙ্গীও মারা যায়। ওরা ভেলা নিয়ে জাহাজে ফিরে এলে 4 জন সঙ্গীর বিশুদ্ধ খ্রিস্টান মতে শেষকৃত্য সম্পন্ন করে তাদের মৃতদেহগুলোকে সমুদ্রের জলে ভাসিয়ে দিই। এর পরপর 3 দিন ডায়েরিতে কোনো কিছু লেখা নেই। 22 মার্চ 1811 ক্যাপ্টেন লিখেছেন, আমরা জাহাজটাকে দ্বীপ থেকে একটু দূরে ওদের চোখের আড়ালে সরিয়ে নিয়ে গিয়েছিলাম, যাতে দ্বীপবাসীরা ভেবে নেয় আমরা চলে গেছি। আজ সূর্য ওঠার আগেই ভেলায় করে দ্বীপে পৌঁছে ওদের ঘিরে ফেলি। সংখ্যায় ওরা ছিল মাত্র জনা 20, তাই ওরা আর প্রতিরোধের চেষ্টাই করেনি। ওদের বাসস্থল আর ব্যবহার্য যন্ত্রপাতি দেখে মনে হয় ওদের সভ্যতা এখনো প্রস্তর যুগেই আটকে রয়েছে। শিল মাছের চামড়া দিয়ে তৈরি তাঁবুতে ওরা বাস করে, পরনে যৎসামান্য গাছের ছাল। তাঁবুর বাইরে পাথরের ওপর পড়ে রয়েছে শিল মাছের মাংস আর চর্বি। হয়তো ওগুলোই ওদের খাদ্য। আগুন জ্বালাতে জানে কিনা বোঝা যায় না, কারণ ওদের ভাষা এমনই দুর্বোধ্য যার এক বর্ণও আমরা কেউ বুঝতে পারি না। সঙ্গে দড়ি ছিল, তাই দিয়ে বেঁধে ওদের ভেলায় করে জাহাজে নিয়ে এলাম। উদ্দেশ্য ইউরোপ বা আমেরিকার বাজারে বিক্রি করে মোটা টাকা কামানো। জাহাজ যখন ওদের নিয়ে ফিরতি পথ ধরেছে
তখন বাতাস প্রবল বেগে বইতে শুরু করেছে, ঝড় এলো বলে। ততক্ষণে দৈত্যাকৃতির ঢেউ জাহাজটাকে নিয়ে লোফালোফি খেলতে শুরু করেছে। এরই মধ্যে দ্বীপ থেকে ধরে নিয়ে আসা মানুষগুলোর মধ্যে একটা মেয়ে দৌড়ে গিয়ে সহসা জলে লাফিয়ে পড়ে। হুইলঘর থেকে দেখি এই উত্তাল সমুদ্রেও সে পেঙ্গুইনের মতো সাঁতার দিয়ে এগিয়ে চলেছে দ্বীপের দিকে। এর 1 মাস পরে ডায়েরির পাতায় ক্যাপ্টেনের লেখা সংক্ষিপ্ত 2 লাইন। সভ্যতার ছোঁয়া আদিম মানুষগুলোর সহ্য হয়নি, তাই উত্তর আমেরিকার একটা শহরে ওদের বিক্রির জন্য নিয়ে আসার দিন 7 মধ্যেই অজানা রোগে ওরা প্রত্যেকে মারা যায়। তারপর ডায়েরির পাতায় বহুদিন কিছু লেখা হয়নি। সন্ধে হয়ে গিয়েছিল, তাই ডায়েরি রেখে উঠে পড়ি। আজ শরীরটা অনেকটাই ভালো থাকায় রাতে ভাঙাচোরা ডেকের ওপরে একটা পাটাতনে হেলান দিয়ে বসি। সমুদ্রের ঢেউয়ে স্টিমারটা মৃদুমন্দ দুলছে, আকাশ তারায় ঢেকে গেছে। চিত হয়ে আকাশের দিকে মুখ করে শুয়েছিলাম। হঠাৎ চোখে পড়ে উত্তরের পাহাড়ের দিকে। পাহাড়ের একটা জায়গায় স্নিগ্ধ আলোয় আলোকিত হয়ে উঠেছে। অবাক হয়ে যাই আলোর দিকে তাকিয়ে। রাত বাড়লে কেবিনে এসে শুয়ে পড়ি। পরদিন সকালে ঘুম ভেঙে দেখি আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে। বাধ্য হয়ে কেবিনেই আটকে পড়ি। আবার ডায়েরিটা নিয়ে বসি। এক জায়গায় ক্যাপ্টেন লিখেছেন, কিসের আলো ছিল ওটা? কেনই বা মেয়েটা পালালো? কি বা কাকে রেখে এসেছিল দ্বীপে? সব প্রশ্নের উত্তর আমাকে জানতেই হবে। তারপর বহু বছর ডায়েরিতে কিচ্ছু লেখা হয়নি। প্রায় 20 বছর পর ক্যাপ্টেন লিখেছেন, 13 এপ্রিল 1830 খ্রিস্টাব্দ, লস অ্যাঞ্জেলেস থেকে একটা ভাঙা একটা স্টিমার ভাড়া নিয়ে ওই দ্বীপটায় এসে পৌঁছালাম। স্টিমারটা তেমন বড় নয় বলে তীরের কাছেই নোঙর করলাম। তারপর হেঁটে চললাম জঙ্গলের দিকে। জানি না এখনো সেই যুবতীকে দ্বীপে দেখতে পাবো কিনা। সে যদি বেঁচে থাকে তবে তারও বয়স আমারই মতো, হয়তো 50 পেরিয়েছে। সারাদিন খুঁজেও দ্বীপে কোনো জনমানুষের সন্ধান পেলাম না। যদিও উত্তর দিকের পাহাড়ি জঙ্গলটা আজ খুঁজে দেখা হয়নি। পরের দিনের তারিখ দিয়ে লেখা রয়েছে, আজও সন্ধান পেলাম। উত্তর দিকের পাহাড়ে অনেকগুলো প্রাকৃতিক গুহা আছে, তারই একটাতে ও বাস করে। আমি যখন ওকে দেখতে পাই, ও তখন একটা শিল মাছের চামড়া ছাড়াচ্ছিল। হাতে ছিল অদ্ভুত ধরনের একটা অস্ত্র। মধ্যবয়স পেরিয়ে গেলেও ওকে দেখতে লাগছিল 25 বছরের যুবতীর মতো। হাতে অস্ত্র থাকা সত্ত্বেও ও আমাকে আক্রমণ না করে আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছিল আর দুর্বোধ্য ভাষায় কি জানি বলে চলেছিল। সে দ্বীপে ও একাই ছিল। দীর্ঘ 20 বছর একা একটা দ্বীপে থাকা কি করে সম্ভব বুঝেই উঠতে পারছিলাম না। তবে কি আগের বারও সন্তানকে ফেলে গিয়েছিল দ্বীপের মধ্যে, যার টানেও দ্বীপে ফিরে এসেছিল? তবে কি সেই সন্তান মারা গেছে? কিন্তু ওর দুর্বোধ্য ভাষা বুঝতে না পারায় কিছুই আর জানা হলো না। আমি ওকে আকারে ইঙ্গিতে আলোর কথা বললে ও আমাকে পাহাড়ের একটা গুহায় নিয়ে যায়। গুহাটা বেশ বড়, দেখে মনে হতেই পারে আদিম মানুষদের বসবাসের গুহা। কিন্তু গুহার ভিতরে ঢুকে গুহার গায়ের ছবি আর আঁকিবুকিগুলো দেখে প্রথমেই সন্দেহ হয় এগুলোর সঙ্গে
পৃথিবীর কোনো যোগ নেই। তবে কি এই দ্বীপে এলিয়েনরা যাওয়া আসা করে? গুহার ছবি কিন্তু তেমনই নির্দেশ দিচ্ছে। ওকে জিজ্ঞেস করে কোনো লাভ নেই বুঝে গুহার আরো গভীরে প্রবেশ করি। দেখি গুহার চারপাশে ছড়িয়ে আছে স্নিগ্ধ আলোর একটা দীপ্তি, আর গোটা গুহার গাত্র জুড়ে ছড়িয়ে রয়েছে অসংখ্য ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন আর ফ্লাইং অবজেক্টের ছবি। আর যার থেকে গুহাতে আলো ছড়িয়ে পড়ছে সেটা একটা অজানা ধাতব খণ্ড। আমি সেই ধাতব খণ্ডটাকে তুলে নিতে গেলে ও আমাকে বাধা দেয়। ওর হাতের অস্ত্রটা দিয়ে আমাকে আঘাত করতে গিয়ে আসে। বাধ্য হয়ে নিজেকে বাঁচাতে আমি ওকে গুলি করে বসি। বেশ কিছুক্ষণ ছটফট করে ওর দেহটা আমার সামনেই নিথর হয়ে যায়। কিন্তু মরার পূর্ব মুহূর্তেও ওর মুখে সেই হাসিটা লেগেছিল। ও যেন কিছু বোঝানোর চেষ্টা করছিল। ওর মৃত্যু আমার মনে হঠাৎ কেন জানি ভয়ের সঞ্চার করে। আমি ক্যাপ্টেন মুর, যে কিনা প্রশান্ত মহাসাগর দাপিয়ে বেরিয়েছি। হঠাৎ আজ নিঃসঙ্গ হয়ে পড়ে মৃত্যু ভয়ে ভীত হয়ে পড়ি। ছুটে বেরিয়ে আসি গুহা থেকে। এখন অনেক রাত, ডেকে বসে ডায়েরি লিখছি। দূরে পাহাড়ে সেই আলোর আভাটা দেখা যাচ্ছে। না না, আমি ভীরু হতে পারি না। কাল আবার আমি যাব। সেই ধাতব খণ্ডটাকে আমাকে নিয়ে আসতেই হবে। ডায়েরির লেখা এখানেই শেষ। তারপর যে ক্যাপ্টেন মুরের কি হয়েছিল তা আর ডায়েরি থেকে জানা যায় না। তবে অনুমান করে নিতেই পারি ওই ধাতব খণ্ডটাকে আনতে গিয়ে কোনো কারণে তিনি আর ফিরে আসেননি। জঙ্গলের গাছ কেটে যতদিন না ভেলা তৈরি শেষ হয়েছে, আমি রোজ সন্ধ্যের পর ডেকে বসে ওই আলোটাকে দেখতাম। কিন্তু আমার মনে হয়েছিল আলোটা অভিশপ্ত। তাই চেষ্টাও করিনি কোনোদিনও গুহাটাকে খুঁজে বের করার। এরপর বহু বছর কেটে গেছে। আজও মনে পড়ে দ্বীপটার কথা। অনেক পরে 1880 সাল নাগাদ নিউ ইয়র্ক টাইমসে একটা খবর দেখে চমকে যাই। উত্তর আমেরিকার নেভি প্রশান্ত মহাসাগরের বুকে এক অজানা দ্বীপের সন্ধান পেয়েছে, যার নাম দেওয়া হয়েছে সান নিকোলাস আইল্যান্ড। সেই দ্বীপে নাকি এলিয়েনদের যাওয়া আসার প্রমাণও পাওয়া গেছে। ব্যাস এটুকুই। কোনো এক অজানা কারণে তারপর থেকে কোনো নিউজ পেপারে খবরটা আর বের হয়নি। অনেকে বলেন নাসার এই প্রযুক্তিগত উন্নতির পিছনে এলিয়েন কনসেপ্ট আছে। তবে কি তা সেই গুহা থেকেই পাওয়া? এ প্রশ্নের উত্তর আজও আমার কাছে ধোঁয়াশা।